ওকে, সাবজেক্টিভ। তাহলে সাবজেক্ট লেখো এখানে। আরে একটু কষ্ট হলে দেখো, সাবজেক্টিভ ভার্ব। লেখো। তাহলে বলো তো সাবজেক্টিভের কয়টা রুল? তিনটা ফর্ম, তিনটা। বলো তো সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ নাউন, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। তাই তিনটা একসাথে লিখি, প্লাস মাঝখানে প্লাস দিলাম, তাহলে সবগুলো কভার করলো। তাহলে শুনে নাও, সাবজেক্টিভের কোনো অর্থ নাই, যেমন মোডালে কোনো অর্থ নাই, কিন্তু ভাব আছে, একটু মুড আছে, তাহলে একটু বেশি মুডি, তাই কিনা? তাহলে বলতো রাইট ফর্ম ভার্বসের মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড রুল হচ্ছে সাবজেক্টিভ, একটু আলাদা টাইপের, তাই কিনা? তাহলে আবার বলো, সাবজেক্টিভের কয়টা মুড আছে? তিনটা। কি কি? ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ এই তিনটা মুডের পরে কি বসে? দ্যাট বসে। দ্যাট বসার সাথে সাথে এই ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ গুলো সাবজেক্টিভের নাম নেয়, নাম ধারণ করে। তাহলে সাধারণত আমি একটু মুখে বলে নিই, সাধারণত যে সমস্ত ভার্বের পরে টু প্লাস ভার্ব কি বসছে? ইনফিনিটিভ মুড ফলো করছে। আবার বলো, সাধারণত যে সমস্ত ভার্বের পরে টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ হতো, সেই ইনফিনিটিভ টু এর পরিবর্তে যদি সেখানে দ্যাট যুক্ত ক্লজ ব্যবহার করা হয়। আবার বলো তো, দ্যাট এর পরে সবসময় ক্লজ হয় না? দ্যাট এর পরে তো সাবজেক্ট ভার্ব মাস্ট, তাই কিনা? তাহলে যে সমস্ত ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ তিনটা মোডে তোমরা সারা জীবন আপ টু এইচএসসি লেভেল তোমরা টু যোগ ভার্ব ব্যবহার করে আসছো, যে সমস্ত ভার্বের কাছে টু যোগ ভার্ব ব্যবহার করে আসছো, ওই জায়গায় যদি দ্যাট যুক্ত ক্লজ হয় তাহলে সেটার নাম হয় সাবজেক্টিভ। আবার বলি, সাবজেক্টিভের কোনো অর্থ নাই, বাংলা কোনো অর্থ নাই, যেমন মোডাল ভার্বের কোনো অর্থ নাই তেমনি। এখন আবার বলো, কোন যে সমস্ত ভার্বের পরে সবসময় তোমরা কি করে আসছো? টু প্লাস ভার্ব। সেই টু প্লাস ভার্ব এই মোডটা তোমাদের জানা ছিল, কিন্তু ওর পরে যে দ্যাট যুক্ত ক্লজ হতে পারে সেটা তো জানা ছিল না। তাহলে এটা এখন জানতে হচ্ছে। তাহলে বলতো, যে সমস্ত ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্বের পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়, দ্যাট যুক্ত ক্লজ ব্যবহার করা হয়, তখনই সেটা কোন রুলে পড়ে? সাবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ ভার্বে দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, শিওর। তাহলে সাবজেক্টের পরে একটা মনে মনে যে কোনো একটা মোডাল, আমি একটা শুট ধরলাম, শুটটা আইডিয়ালি ধরলাম, শুট হতে পারে, উইল হতে পারে, উড হতে পারে, যে কোনো মোডালটা একটা সাইলেন্ট রাখো। বলতো, যদি শুট সেভ যে কোনো মোডাল সাইলেন্ট থাকে, মোডালের পরে যে প্রিন্সিপাল ভার্বটা হবে সেটা কোন ফর্ম হয়? বেস ফর্ম। সবাই আমার সাথে একমত যে বলতো শুটের পরে সবসময় প্রিন্সিপাল ভার্বটা কি হবে? বেস ফর্ম। এটা ব্র্যাকেটে লেখো অ্যাক্টিভ, এটা ব্র্যাকেটে লেখো অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতো ভার্ব আবার দুই প্রকার হয়, একটা অ্যাক্টিভ ভার্ব, একটা প্যাসিভ ভার্ব, তাই কিনা? ভয়েস দুই রকম, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। তাহলে এই আমি আবার দেখাই। বলতো, যদি যে সমস্ত ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের পরে তোমরা সাধারণত টু প্লাস ভার্ব ব্যবহারে অভ্যস্ত ছিলা, সেই জায়গায় যদি টু এর পরিবর্তে দ্যাট ক্লজ হয়, দ্যাট ক্লজে যে হতে পারে সেটা তোমরা প্র্যাকটিস করো বা জানতো না, তার দ্যাট বসালে পারে সেটা সাবজেক্টিভের রুল ধারণ করবে। সাবজেক্টিভের মোট কয়টা? তিনটা। কি কি? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। তাহলে যে সমস্ত এই সাবজেক্টিভ ভার্ব থেকে যে নাউন তৈরি হয়, ধরো আমি সাবজেক্টিভ ভার্ব বললাম হচ্ছে প্রপোজ, তাহলে নাউনটা কি হবে? প্রপোজাল। ধরো আমি বললাম রিকমেন্ড, তার নাউনটা কি হবে? রিকমেন্ডেশন। তাহলে এই যে ভার্ব রিকমেন্ড থেকে যে নাউন রিকমেন্ডেশন হলো, এরপরে যদি দ্যাট হয় তাহলে একই নিয়ম প্রযোজ্য। তাহলে বলতো, সাবজেক্টিভ ভার্ব থেকে সাবজেক্টিভ নাউন তৈরি হলো না? ওই নাউনের পরে দ্যাট থাকলে একই নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার কিনা? আবার যে সমস্ত অ্যাডজেক্টিভের পরে তোমরা টু যোগ ভার্ব ব্যবহার করেছো, সেই অ্যাডজেক্টিভের পরে যদি কি ব্যবহার করা হয়? দ্যাট ব্যবহার করা হয়, তাহলে সাবজেক্টিভের রুল ফলো করবে। দ্যাটের পরে কি থাকবে? সাবজেক্টিভ। সাবজেক্টের পরে কি থাকবে? সাইলেন্ট। মনে মনে শুড, যে কোনো একটা মোডাল ধরে নিলাম শুড। শুডের পরে সবসময় প্রিন্সিপাল ভার্বটা কি হবে? বেস হবে, যদি অ্যাক্টিভ হয়। কিন্তু যদি প্যাসিভ হয়, বলতো ধরে নাও একটা সাবজেক্ট আছে দ্যাট ইট শুড ডু না ইট শুড বি ডান। তাহলে বলতো প্যাসিভ হলে পারে কি সাবজেক্টিভের অ্যাক্টিভ হলে পারে যে প্রিন্সিপাল ভার্বে বেস হবে, শুডটা সাইলেন্ট থাকবে। এখানে শুডটা ধরো প্যাসিভ আমি সাইলেন্ট রাখলাম, বলতো প্যাসিভের শুডের পর কি হবে? একটা বিই প্লাস প্রিন্সিপাল ভার্বে কোন ফর্ম হবে? পিপি, মানে পাস্ট পার্টিসিপল। সবাই একমত? তাহলে বলতো পাস্ট পার্টিসিপলে তাহলে শুড যদি এখন বাদ দেই, তাহলে কি কি থাকলো বলতো? প্যাসিভে বিই যোগ পাস্ট পার্টিসিপল। বলতো এই ফর্মটা কখন হবে?
গুড। আচ্ছা, অ্যাক্টিভ বা প্যাসিভ যে করবা সেটা নির্ভর করবে কার উপরে? এই সাবজেক্টের উপর না? এই সাবজেক্ট যদি নিজে করে তাহলে অ্যাক্টিভ, আর যদি এই সাবজেক্টটা নিজে না করতে পারে তাহলে হবে প্যাসিভ। মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম। তাহলে এখন আমরা সাবজেক্টিভ ভার্বের টোটাল সূত্রটা শেষ, এখন প্র্যাকটিসে আমি বোঝাবো যে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা প্যাসিভ হবে। ক্লিয়ার সবাই? তাহলে আমি একটা একটা করে উদাহরণ দিতে থাকি তোমাদের, তোমরা তুলতে থাকো। যেমন আমি যদি বলি she asked, কোনোভাবে তোমরা আস্কড এর পরে ব্যবহার করো নাই দ্যাট। তোমরা আস্কড এর পরে তোমরা যদি ন্যারেশন করো তাহলে আস্কড এর পরে ইফ লিখছো না, তাই না? অথবা আস্কড এর পরে টু যোগ ভার্ব ব্যবহার করছো না। কিন্তু এই প্রথম তোমরা জানতা না যে আস্কড এর পরে দ্যাট যুক্ত ক্লজটা বসতে পারে, এবং দ্যাট বসা মাত্রই সেটা কি ধরনের ভার্বের, এই ভার্বটা কি হবে? সাবজেক্টিভ ভার্ব। সাবজেক্টিভ ভার্ব হয়ে গেল। বলতো এই ভার্বটা এখন প্রিন্সিপাল ভার্ব নয় কেন? দ্যাট মোডটা আসলেই সেটা সাবজেক্টিভের রূপ। আচ্ছা, দ্যাট মনে করো আমি শি দিলাম, যখন এখানে দিলাম তাহলে দি বয়। আচ্ছা, শি আস্কড দ্যাট দি বয়, ব্র্যাকেটে লিখলাম গো দেয়ার। তাহলে বলো তো এই দি বয়ের পরে মনে মনে কি আছে? শুড। আবার বলো, তাহলে তুমি শুড দিয়ে হিসাব করো, শুড গো দেয়ার। তাহলে বলো তো শুড লেখার পরে শুডটা কি রাখা যাবে না বাদ দিতে হবে? মানে সাইলেন্ট রাখতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে দেখো তো এটা সাবজেক্টিভ মোড তুমি করলা, এবং করার পরে যখন শুড বাদ দিচ্ছ দেখতে কেমন লাগছে না? দি বয় থার্ড পারসন, তাহলে গোজ হওয়ার কথা বা ওয়েন্ট হওয়ার কথা। তাহলে বলো তো দি বয় থার্ড পারসন, তার সাথে গোজ হলো না কেন? মনে মনে শুডটা আছে। সবাই ক্লিয়ার তো? তাহলে এটি হচ্ছে ফাংশন। তাহলে ভার্ব মোড কিন্তু আমি ধীরে ধীরে আসছি। আচ্ছা, কি রকম ভার্ব হতে পারে আরো তাহলে লিখতে থাকো। আস্কড হতে পারে, তোমরা অ্যাডভাইজড। ইম্পারেটিভ ভার্ব কি আছে বলতো? আদেশ, অনুরোধ, উপদেশ মিশে, তাই কিনা? বলতো অ্যাডভাইস মানে এটা উপদেশ দেয়া। আচ্ছা, অ্যাডভাইস না হলে বলতো আমি যদি বলি কমান্ড, তাই কিনা? কমান্ডেড। আচ্ছা, আমি বলতো রিকোয়েস্টেড। এখন তোমরা বলছো যে আমি পাস্ট একটা লিখছি বলে সবগুলো পাস্ট দেখাচ্ছি। এই ভার্বটা পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, যে কোনো টেন্সই হতে পারে। ক্লিয়ার? এখন বলো আর কি আছে ইম্পারেটিভ ভার্বে? অ্যাডভাইস হলো অর্ডার্ড, তাই না? অর্ডার্ড, তাই না? আরো কিছু ইম্পারেটিভ ভার্ব হতে পারে, সাজেস্টেড, রিকমেন্ডেড, তাই না? আর্জড, URGED, একটা নতুন ভাব দিলাম, আর্জড, আকুতি জানানো। তাহলে তাই না? এগুলো তোমাদের এগুলো দেখবা যে ব্যালেন্স বা ক্লিপসে অন্য দু একটা ভার্ব হবে। তাহলে বলো তো এখানে, তাহলে ক্লিয়ার যে আর্টস পর্যন্ত আমি এখানে কিছু দেখালাম। আচ্ছা, তারপরে ধরো ইনসিস্টেড, আমি উপরেই লিখলাম ইনসিস্টেড। এই ভার্বের লিস্ট তোমাদের দেওয়াই আছে বইতে, তবু আমি তোমাদেরকে জাস্ট একটু এখানে যাতে তোমাদের অনেকখানি কভার হয় ভার্বের, সেজন্য আমি দিলাম। তাহলে বলো তো ইনসিস্টেড এর পরে যদি দ্যাট দেই তাহলে পরের বাক্যটা সাবজেক্টিভের নিয়মে হবে না? আচ্ছা, তাহলে দ্যাট দি বয়। আচ্ছা, দি বয় না দিয়ে আমি যদি এখানে বলি, আচ্ছা দি বয় গো দেয়ার, তাই কিনা? আচ্ছা, আমি যদি বলি যে শি কমান্ডেড বা অ্যাডভাইসড বা অর্ডার্ড। আচ্ছা, আমি একটা দিলেই হলো, এখানে অ্যাডভাইসড এর পরে দ্যাট দিলাম। শি অ্যাডভাইস দ্যাট। বলতো অ্যাডভাইস এর পর সবসময় তোমরা টু যোগ ভার্ব ব্যবহার করে এসছো না? তাহলে শি অ্যাডভাইস দ্যাট দি। আচ্ছা, মুখেই বলো। আমি যদি বলি শি অ্যাডভাইস দ্যাট, হি অ্যাডভাইস দ্যাট the girl takes it না take it? তাহলে অ্যাক্টিভ হলো না টেক ইট। কিন্তু আমি যদি এখানে মেডিসিন দেই, মেডিসিন কি নিজে নিজে খেতে পারে? আচ্ছা, মেডিসিন ইট না শুড বি ইটেন? মেডিসিন তো ইট বলা হয় না, টেক বলা হয়। তাহলে বলতো মেডিসিন টেক না মেডিসিন শুড বি টেকেন? তাহলে এখানে শুড বাদ দিলে কি থাকলো? বি টেকেন। তাহলে বলতো অ্যাক্টিভ ফর্ম হতে পারে, সেটা প্যাসিভ। সেটা নির্ভর করবে কার উপরে? সাবজেক্টের উপরে। সবাই ক্লিয়ার? তাহলে আমি যদি বলি হি, মনে করো আমি দিলাম হি অর্ডার দ্যাট, এই অর্ডার পরে আমি দ্যাট দিলাম। দ্যাট দেওয়ার সাথে যদি বুঝতেছেন এই অর্ডারটা এখন সাবজেক্টিভ ভার্বে রূপান্তর হয়েছে। আচ্ছা, হি অর্ডার দ্যাট দি রোড ব্র্যাকেটে রিপেয়ার,
এখন দেখো এটা কে বলতে পারবে যে এটা অ্যাক্টিভ ফর্ম হবে না প্যাসিভ ফর্ম হবে? প্যাসিভ ফর্ম, সবাই একমত। কারণ এখানে সাবজেক্টটা রোড কে নিজে নিজে রিপেয়ার করতে পারে, তাহলে প্যাসিভ ফর্ম শুড বি রিপেয়ার্ড না শুধু বি রিপেয়ার্ড? বি রিপেয়ার। ক্লিয়ার সবাই, তাই কিনা? তাহলে বলো তো, আমি যদি এটাকে বলি যে ইট ইজ দ্য ইনসিস্ট, ইট ইজ দ্য ইনসিস্টেন্স, তাহলে বলো তো এখানে এই ভার্ব থেকে নাউন গঠিত হচ্ছে না? তাহলে সেই নাউনের পরে যদি দ্যাট হয় একই নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি ভার্বগুলো এখন কেটে দিয়ে আমি তোমার নাউন মুডটা দেখাই। নাউন মুডটা দেখে দেখো তো, বলো তো ইট ইজ দ্য, তারপরে ইনসিস্ট না ইনসিস্টেন্স? তাহলে ইট ইজ দ্য ইনসিস্টেন্স দ্যাট, তাহলে এই ভার্ব থেকে যে নাউন গঠিত হয় তারপরে দ্যাট থাকলেও একই নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার না সবাই? ইট ইজ দ্য ইনসিস্টেন্স দ্যাট the book ব্র্যাকেটে BUY বাই। আমি শিওর তোমরা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা তোমরা নিজেরাই এখন বিবেচনা করতে পারবে। আচ্ছা, এখানে কি শুড বি ভার্ব না শুধু বি ভার্ব? বি ভার্ব, তাই না? প্যাসিভ হলে তাহলে এটা এই নিয়মটা সঠিক প্রযোজ্য হবে, আর অ্যাক্টিভ হলে উপরের নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে আই থিংক ইওর জব ইজ ডান, তাই কিনা? আচ্ছা, তাহলে কি কি হতে পারে নাউন? আচ্ছা, ইট ইজ দ্য ইনসিস্টেন্স, ইট ইজ দ্য সাজেস্ট থেকে সাজেশন হবে না? সাজেশন। গত রিকমেন্ড থাকলে রিকমেন্ডেশন হবে না? প্রপোজ থাকলে কি হবে? প্রপোজাল। তাহলে এই সমস্ত সাবজেক্টিভ ভার্ব থেকে এখন কি সাবজেক্টিভ নাউন গঠিত হলো না? এই নাউনের পরে দ্যাট থাকলেও একই নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার না? তাহলে বলো তো সাবজেক্টিভ ভার্ব আর নাউন, আমার দুইটা মুড তোমাদের কাছে একদম ক্লিয়ার হলো। দুইটা মুডেই অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, সেটা নির্ভর করে দ্যাটের পরের সাবজেক্টের উপরে। সাবজেক্টিভ ভার্ব এবং সাবজেক্টিভ নাউন মুড, দুইটা মুড গেল, বাদ থাকলো কোনটা? অ্যাডজেক্টিভ যে মুডটা সেটা আরো সহজ। তোমরা সচরাচর যে সমস্ত অ্যাডজেক্টিভটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বা আবশ্যক, আচ্ছা, ইট ইজ আর্জেন্ট, আচ্ছা জরুরি, আচ্ছা বলতো জরুরি, আর্জেন্ট মানে কি? জরুরি না? জরুরি বা গুরুত্বপূর্ণ। ইট ইজ আর্জেন্ট দ্যাট। আবার বলো, আর্জেন্টটা কি এখন ভার্ব মুড, নাউন মুড নাকি অ্যাডজেক্টিভ মুড? অ্যাডজেক্টিভ। এটা লিঙ্কিং ভার্ব, তারপর এটা অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার? তাহলে বলো তো এই আর্জেন্টের পরে তোমরা সাধারণত টু যোগ ভার্ব করছো, কোন মুডে করছো? ইট ইজ আর্জেন্ট টু স্টাডি, ইট ইজ আর্জেন্ট টু গো, ইট ইজ আর্জেন্ট টু, তাই না, কাম। তাহলে বলো তো আর্জেন্টের পরে টু যোগ ভার্ব ব্যবহার করছে। এই প্রথম তো আমরা কোন কি ব্যবহার করলাম? দ্যাট। তাহলে ইট ইজ আর্জেন্ট দ্যাট শি ব্র্যাকেটে গো নাও। তাহলে বলতো শি গোজ নাও না শি গো নাও? তাহলে শুনতে যেমনই হোক এটাই কারেক্ট। তাহলে রাইট ফর্ম ভার্বসের সবচেয়ে সফিস্টিকেটেড ফর্মুলা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই থিংক ইওর জব ইজ ডান, তাই কি না? তাহলে শি শুড গো, তাহলে শুডটা বাদ দিলাম, তাহলে থাকলো কি? গো। গো নাও। তাহলে এটা যদি না জানতা তাহলে মনে করতা যে বইতে বোধহয় প্রিন্ট মিস্টেক আছে, এটা গোজ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলতো ইট ইজ আর্জেন্ট দ্যাট শি গো নাও। আচ্ছা বলতো মূল মেসেজটা হচ্ছে দ্বিতীয়টা, তাহলে শি গো নাও। এখানে যদি গো থাকে তাহলে ডাজন্ট শি হবে, ডাজন্ট শি হবে। আচ্ছা দেখো এখানে এর মধ্যে ইট ইজ আর্জেন্ট দ্যাট, আর্জেন্টের ইম্পর্টেন্ট দ্যাট, এরকম অ্যাডজেক্টিভ গুলো তোমরা বের করো তো। ও না, এটা যে বললো যে এটা কি হবে, এটা যদি ইয়া করা হয় সাবজেক্টিভ থেকে ট্যাগ কোয়েশ্চেন করা হয়, এই শুড যেটা সাইলেন্ট আছে সেটা দিয়েই হবে। গুড। তাহলে শুডন্ট শি। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট দ্যাট। আচ্ছা, আর্জেন্ট গেল, ইম্পর্টেন্ট গেল। এবার আর কি হতে পারে এরকম? ম্যান্ডেটরি, অব্লিগেটরি। গুড। এসেনশিয়াল। গুড। এই তো এখন তোমাদের দেখো সিনোনিমাস অ্যাডজেক্টিভ গুলো তোমাদের মাথা থেকে বের হচ্ছে, তাই না? নেসেসারি, তাই না? ইম্পারেটিভ, সেটা মানে আবশ্যক। তাহলে বলতো ইট ইজ নেসেসারি দ্যাট শি গোজ না শি গো দেয়ার, শি গো নাও, তাই কি না? শি ডাজ ইট না শি ডু ইট। আচ্ছা, আমি যদি এখানে দেই
it is urgent that the exam bracket take, তাহলে এখানে আমার বলারও দরকার হচ্ছে না, বলতো এখানে কি হবে, বি টেকেন। তাহলে এটা মনে রাখতে হবে সাবজেক্টিভ কেন হলো, এবং ওইটা রাইট ফর্ম ভাবছে যখন ড্যাশটা দেবে ওই ড্যাশে ব্যবহার করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এটা সাবজেক্টিভে, তাহলে একটু প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা দেখো এটা কেমন লাগছে শুনতে, ধরো ইট ইজ অব্লিগেটরি দ্যাট, তাই না, ইট ইজ অব্লিগেটরি দ্যাট শি ব্র্যাকেটে বিই বি অনেস্ট, এটা বলতো কি হবে, অনেকে ভাবছে যে শি ইজ অনেস্ট দেব, শি ওয়াজ অনেস্ট দেব, তাই না, শুনতে কেমন লাগছে, শি বি অনেস্ট, কিন্তু এটাই ঠিক। তাহলে এরকম মেডিকেল বা ভার্সিটিতে এই সাবজেক্টিভ থেকে রাইট ফর্ম ভার্বস দেয়, সেই ভাবগুলো তোমাদের এই মুডে এইভাবে করতে হয়। এবার এখানে ক্লিপসে দেখবা যে অনেক ইয়ে আছে, তোমার প্র্যাকটিস আছে হচ্ছে যেগুলো ইউজুয়ালি মানে কি বলো পিন পয়েন্ট এর একটা অনেক বড় একটা জায়গা জুড়ে এই সাবজেক্টিভের ব্যবহারটা আছে। ক্লিয়ার তো? আবার বলো সাবজেক্টিভের মোট কয়টা, কি কি সাবজেক্টিভ, ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা এই ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের পর সচরাচর আমরা কোন ফর্মে ব্যবহার করছি, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মোড। কিন্তু যখনই দ্যাট মোড আসবে তখনই সেগুলো সাবজেক্টিভের এই নিয়ম ধারণ করবে। ক্লিয়ার তো? তাহলে আমার মনে হয় সাবজেক্টিভটা একদম ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা ইন কেস দ্যাট থাকবে না, দ্যাট যদি না থাকে তাহলে কোন মোডে আসতে হবে, তাহলে দুইটাই অল্টারনেটিভ জানতে হবে। যদি দ্যাট না থাকে তুমি কি জোর করে সেটাকে সাবজেক্টিভে নিতে পারবা, দ্যাট না থাকলে টু প্লাস ভার্ব। থ্যাংক ইউ। আচ্ছা এই তোমাদের 9 নাম্বারটা আগে দিচ্ছি, চিন্তা করো না, সাবজেক্টিভ তো করাই ফেললাম, খালি তোমাদের বলবো মুখস্থ এইটুকু তোমরা করে নিও, 9 নাম্বার পরীক্ষা দিও। আচ্ছা এক বলতো সিম্পল সেন্টেন্সে কয়টা পিসি থাকে, একটা পিসি থাকে। পিসি কি নিয়ে গঠিত, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব। ক্লিয়ার কিনা? আচ্ছা ফ্রেজ কি কোনো ভূমিকা, ফ্রেজের কি কোনো ব্যাঘাত সৃষ্টি করে কোনো ক্লজকে, না, কারণ ফ্রেজ থাকলে কি ক্লজ সংখ্যা বাড়ে, তাহলে বলতো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যদি একটা ফ্রেজ থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ একটাই হলো না, অতএব সেটা সিম্পল সেন্টেন্স না। তাহলে বলতো সিম্পল সেন্টেন্স একটা পিসির সাথে একটা ফ্রেজ থাকতেও পারে, না থাকলেও ক্ষতি নেই, না থাকলেও ক্ষতি নেই। আচ্ছা তাহলে বলতো এবার আসি কম্পাউন্ডে। কম্পাউন্ড তোমরা আমার সাথে সবাই একমত যে কম্পাউন্ডে থাকে হচ্ছে একটি পিসি, এপাশে একটা পিসি, তাই কিনা, মাঝখানে অ্যান্ডও হতে পারে, অরও হতে পারে, বাটও হতে পারে, প্লাস আরেকটা পিসি, তাই কিনা। তাহলে অন্তত দুইটা পিসির মাঝখানে কনজাংশন হয় কি কি, অ্যান্ড অর বাট। এখন একটা ব্যাপার যে তোমরা যখন কোন বইতে দেখো যে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকে, তোমরা দেখো একটা পিসি থাকে আর একটা সিসি, মানে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কোঅর্ডিনেট ক্লজ, সরি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে বলো তো এই যে আমি দেখালাম আগেও পিসি পরেও পিসি, তাই কিনা, এই পিসির সাথে যদি অ্যান্ড অথবা অর অথবা বাট এই তিনটা যুক্ত করা হয় তখন অ্যান্ড অর বাট সহ এটাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? তাহলে বলতো যেটা প্রিন্সিপাল ক্লজ তার আগে যদি কনজাংশন সহ যুক্ত করি তখন তার নাম হয় কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার কিনা? তাহলে বলতো কোঅর্ডিনেট ক্লজ মার্কার কি কি, অ্যান্ড অর বাট, তাই কিনা, হ্যাঁ দেয়ারফর ইয়েট সবই, অ্যান্ড মানে দেয়ারফর, অ্যান্ড দেয়ারফর অথবা ইয়েট। আচ্ছা সোজা কথা দুইটা বাক্যের মাঝখানে যে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয় এই কোঅর্ডিনেট কনজাংশন সহ এই পিসিটাকে বলা হবে হলো সিসি বা কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ আচ্ছা তাহলে কোঅর্ডিনেট মার্কার ধরে নাও তিনটাই আইডিয়ালি, অ্যান্ড অর এবং বাট। ক্লিয়ার? আচ্ছা এখন যদি অ্যান্ড অর বাট ছাড়া অন্য কোন পিসি কে যুক্ত করা হয় অন্য কোন ক্লজ মার্কার দিয়ে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? তাহলে অ্যান্ড অর বাট ছাড়া যে ধরনের মানে কি বলে সাবঅর্ডিনেটিং যে ক্লজ মার্কার গুলো আছে সেই মার্কার দিয়ে যুক্ত হলে পারে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, তাই কিনা। তাহলে অ্যান্ড অর বাট ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ, আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখি, কমপ্লেক্স সেন্টেন্স লিখি। কমপ্লেক্স হচ্ছে একটি পিসি, আচ্ছা আমি এখানে প্লাস প্লাস পরে দিলাম, মাঝখানে ফাঁকা রাখলাম, একটা পিসি আর আরেকটা পিসি, আরেকটা পিসি। তাহলে বলতো অ্যান্ড অর বাট ছাড়া কি কি হতে পারে বলতো কমপ্লেক্স সেন্টেন্সে?
দ্যাট, that, আর কি হতে পারে? হুইচ, whom, হু, হু, তারপরে কি কি হতে পারে? সিন্স, when, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, দো, দো বা অলদো, তাই না? অলদো বা দো। আচ্ছা, ইন অর্ডার দ্যাট, শুধু ইন অর্ডার না, ইন অর্ডার দ্যাট। তাহলে বলো তো হু, হুইচ, হোয়েন, হোয়েন লিখিনি, হোয়েন লিখছি, হাউ, হাউ। সোজা কথা বলতো এইগুলো দ্বারা যুক্ত হয় যদি পিসিটা, এটার নাম হবে এসসি না? এটা কি সিসি না এসসি? তার মানে এই হাউ, দ্যাট, হুইচ, হুইচ, হু, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, অলদো বা দো, এই সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার দিয়ে যে পিসিটা যুক্ত হচ্ছে এটাকে বলা হয় এসসি বা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার কিনা? তাহলে বলতো একটা পিসি কে প্রভাবিত করতে পারে এন্ড অর বাট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হলো। আর এন্ড অর বাট ছাড়া যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিলাম, হাউ, দ্যাট, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই কিনা? আবার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যদি বাদ দিই তাহলে এটা পিসি হয়ে গেল না? এ পাশে পিসি, ও পাশেও পিসি। ক্লিয়ার কিনা? তাই না? তাহলে আমরা বলতো আমরা যদি বলি যে একটা বাক্য সিম্পল হলে পারে সেটা একটা পিসি, কিন্তু দুইটা পিসি যুক্ত বাক্যটা সেটা কম্পাউন্ড হতে পারে, সেটা নির্ভর করবে ক্লজ মার্কার কি ইউজ করলাম তার উপরে। কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন বলো যদি একটা পিসি থাকে এবং তারপরে পরে আরেকটা পিসি থাকে, তাহলে মাঝখানে ক্লজ মার্কার এন্ড অর বাট হলে পারে কম্পাউন্ড, আর এই এন্ড অর বাট ছাড়া এগুলো হলে পারে সেটা কমপ্লেক্স। এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বলি, বলতো হাউ যদি থাকে তাহলে হাউ এর পরে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে না, তাই কিনা? আবার দ্যাট বসাই, দ্যাটের পরে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে না। তারপরে হুইচ যদি বসাই, হুইচ যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে এরপরে সাবজেক্ট ভার্ব লাগবে না, কিন্তু হুইচটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তাই কিনা? দ্যাটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার কনজাংশন মাঝখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন বলো হু থাকলে কি আর সাবজেক্ট দরকার আছে? তারপরে সিন্স এর সাথে কিন্তু সাবজেক্ট হবে, এগুলো সবগুলোর সাথেই সাবজেক্ট হবে। তাহলে এই বিষয়টা আমরা এখন 136 থেকে 137 থেকে 40 পর্যন্ত যে সমস্ত ক্লজ মার্কার রিলেটেড আছে সেগুলো আমরা এখন পূরণ করি। এখানে বলো অফ অল দ্য সিটিজেন টেস্ট, বাক্য না ফ্রেজ? তাহলে ফ্রেজ তো, তাহলে ফ্রেজ থাকলে পরে আরেকটা বাক্য হবে না? আরেকটা বাক্য হবে। আচ্ছা, একটা বাক্য হতে পারে, দুটো বাক্য হতে পারে। আচ্ছা, সোজা কথা, তাহলে দেখো তো কোনটা কারেক্ট আনসার? ডি যদি হয় তাহলে দ্যাটের পরে তো আরেকটা বাক্য লাগবে, তাহলে ডি নাম্বার হবে না। তাহলে এ যদি হয় দ্যাট দিয়ে, তাহলে সেখানে দুইটা ভার্ব লাগবে। হ্যাঁ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, একটাই বাক্য। বুঝো নেই? বুঝো নেই? আচ্ছা, আরেকটা জিনিস লাগবে এখানে, এটাও আমি বলি। দেখো তো, যদি বাক্যের শুরুতে দ্যাট থাকে, আমি একদিন তোমাদের করাইছিলাম, দ্যাট থাকে আবার দ্যাট যোগ সাবজেক্ট যোগ ভার্ব, না দ্যাট যোগ সাবজেক্ট যোগ ভার্ব যোগ ভার্ব? আচ্ছা, দ্যাট যদি বাক্যের শুরুতেই বসে, দ্যাট যোগ সাবজেক্ট যোগ ভার্ব যোগ ভার্ব, বলতো দ্যাট যদি বাক্যে, এটা বলা হয় হলো মানে এমবেডেড দ্যাট ক্লজ। দ্যাট যদি বাক্যের শুরুতেই বসে, তার দ্যাটের পরে সাবজেক্ট ভার্বের পরে আরেকটা ভার্ব যুক্ত হয়। যেমন তোমাদের একটা লিখি, দ্যাট উই আর পোর। তাহলে বলতো এই বাক্যটা কোনো জীবনেও সম্পূর্ণ করতে পারে এই অর্থটা কি হয়েছে কি? দ্যাট উই আর পোর ইজ এ রিগ্রেট, মানে আমরা যে গরিব সেটা একটা দুঃখের ব্যাপার। বলতো এই ইজ এ রিগ্রেট, এখানে ইজ যদি না আসতো তাহলে কি দ্যাট যুক্ত এই বাক্যটা কমপ্লিট হতো? তাহলে বলতো দ্যাটের পরে আগে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে ওইখানে আরেকটা ভার্ব থাকে, তাই কিনা? দুইটা ভার্ব ছাড়া ওই দ্যাট ক্লজটা কোন সময় বাক্য অর্থ সম্পন্ন করতে পারবে না। ক্লিয়ার কিনা? তাহলে নিশ্চয়ই সেই অনুযায়ী এ নাম্বারটা ভুল আছে, কারণ এ নাম্বারে একটা ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে এ নাম্বার ভুল, এদিকে সি নাম্বার ভুল, ডি নাম্বার ভুল, তাহলে বি নাম্বারটাই সঠিক উত্তর। ক্লিয়ার কিনা? এবার বি নাম্বারে যাও। থান্ডার দ্যাট ইজ অডিবল ফ্রম ডিস্টেন্সেস অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ 10 মাইলস। বলতো এখানে দ্যাট আছে কিন্তু ভার্বের সংখ্যা একটা,
তাহলে দ্যাট থাকবে না দ্যাট বাদ যাবে? তাহলে ভুল আছে দ্যাটে, এবং দ্যাট বাদ দিয়ে দেখো সেন্টেন্সের অর্থ করো, দেখো একদম ক্লিয়ার। তাহলে আনসার হবে কততে ভুল আছে? বিতে। এবং পরে যাও 138-এ ক্লজ মার্কার সাবজেক্টস। তাহলে ক্লজ মার্কার সাবজেক্টস তো দেখাই দিছি। তাহলে দি গুড আর্থ, তাহলে এটা তো তোমাদের একটু রাফ করে দেখাই। তোমাদের ফ্রেজ ক্লজ করাইছে কিনা বলো? আচ্ছা, ফ্রেজ ক্লজে তোমরা করছো, দেখো তো নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজটা আসে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ না? ফ্রেজ হলে ফ্রেজ আর ক্লজ হলে ক্লজ। আচ্ছা, সোজা কথা, নাউন বা প্রোনাউনের যে অতিরিক্ত অংশটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ। ক্লিয়ার? আর যেমন দি বুক হুইচ ওয়াজ বট yesterday is good. সবাই আমার সাথে একমত যে এখানে হুইচ ওয়াজ বট yesterday এটা দি বুকের অতিরিক্ত অংশ না? আমি শিওর যে এই যে হুইচ যুক্ত যে বাক্যটা, হুইচের পরে যে ভার্ব যুক্ত বাক্যটা, বলতো এটা অ্যাডজেক্টিভ ক্লজ না? আবার বলো কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ? উত্তর, এটা হচ্ছে এই হুইচটা হচ্ছে দি বুকের অতিরিক্ত অংশ, তাই কিনা? অর্থাৎ আন্ডারলাইনের আগে যদি নাউন প্রনাউন থাকে এবং হুইচ যদি ওই নাউনকেই বোঝায়, সেই হুইচ যুক্ত বাক্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সবাই তো এটা আগেই জেনেছো। অ্যাডজেক্টিভ ক্লজ থেকে যদি ফ্রেজ করি তাহলে হুইচ বাদ যাবে, ওয়াজও বাদ যাবে, তাই কিনা? বলতো এটা হুইচ ওয়াজ বট, এটা প্যাসিভ ছিল না? প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপলে টিকে যায়, কি ক্লিয়ার কিনা? আর যদি অ্যাক্টিভ হতো তাহলে ভার্বের সাথে আইএনজি হতো। তোমরা জানো ক্লজ রিডাকশনে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে যখন ফ্রেজ করো তখন আইএনজি দিয়েও সেই ফ্রেজটা শুরু হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল হতে পারে। সেটা নির্ভর করবে ওই হুইচ বা হু যুক্ত বাক্যটা অ্যাক্টিভ ছিল না প্যাসিভ ছিল তার উপর। আবার বলো, যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি প্যাসিভ হয় বাক্যটা তাহলে রিডিউস করলে ওটা হবে পাস্ট পার্টিসিপল। যেমন এইটা কি বাইং হবে না বট ইয়েস্টারডে থাকবে? কারণ প্যাসিভ ছিল, তাই না? দি বুক বট ইয়েস্টারডে ইজ গুড। তাহলে বট ইয়েস্টারডে, এখানে যদি আমি শুধু হুইজ বট ইয়েস্টারডে, এটা কি বাক্য হবে? তুলে দিলে হুইজও তুলে দিতে হবে, ওয়াজও তুলে দিতে হবে, কি ক্লিয়ার কিনা? আবার হুইজ বাদ দিলাম, আমি দিলাম দি বুক ওয়াজ বট ইয়েস্টারডে, আবার ইজ গুড। তাহলে এখানে ইজ গুড তাই না? তখন ইজ গুড হবে না, এইরকম। তার মানে হচ্ছে যে ক্লজ মার্কার যুক্ত থাকলে পরে সেটা ক্লজ হবে, আর যুক্ত উঠাই দিলে পরে সেটা ফ্রেজ হবে। আচ্ছা, এখন দেখো একটা আইএনজি করাই। দি বুক হুইচ gives us pleasure is good. তাহলে যে বই আমাদেরকে আনন্দ দেয় সেটা খুব ভালো। তাহলে আমি শিওর তোমরা বুঝতে পেরেছে এই হুইচ গিভস আস প্লেজার, এখানে হুইচ ওয়াজ গিভেন দিছি না হুইচ গিভস? তাহলে বলতো এটা অ্যাক্টিভ না? তাহলে এটা যদি রিডিউস করি মানে ফ্রেজ করি তাহলে কি গিভেন হবে না আইএনজি হবে? আইএনজি। তাহলে কি হবে বলতো? দ্য বুক গিভিং আস, তাই না? গিভিং আস প্লেজার ইজ গুড। আমার মনে হয় এখন লেখার চেয়ে তোমাদের বোঝানোটাই ভালো, কি ক্লিয়ার কিনা? কি বলে? হ্যাঁ, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে কমপ্লেক্স থেকে যখন রিডিউস করবো তখন সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কারণ এখন এটা যেমন বাক্য ছিল, এটা তো বাক্য না, এটা ফ্রেজ। এইটুকু কিন্তু ফ্রেজ হয়ে গেছে এখন। তাহলে ফ্রেজ মানে বাক্যের মধ্যে কোনো জিরো, এর কোনো ভ্যালু নেই। তাহলে উত্তর, একটা সাবজেক্ট আছে না, একটা ফাইনাইট ভার্ব আছে, অতএব এটা সিম্পল সেন্টেন্স। তাহলে রিডিউস করলে সবসময় কি হয়? সিম্পল সেন্টেন্স হয়। ক্লিয়ার? তাহলে এখন বোঝাতে সুবিধা হবে তোমাদের। দেখো 136 থেকে 137 138 এবার। তাহলে 138 আছে হলো কি হবে এখানে? কোয়াসার্স হুইচ আর রিলেটিভলি স্মল অবজেক্টস, আর হুইচ আর বাদ দিলে শুধু রিলেটিভলি স্মল অবজেক্টস, এইটুকু থাকবে ফ্রেজ হলে। তারপরে যাও পরেরটা 139 নম্বর, ভার্বস ইন ডিপেন্ডেন্ট ক্লজ। তার ডিপেন্ডেন্ট ক্লজে ভার্ব থাকবেই, তাই কিনা? হু বা হুইচের পরে একটা ভার্ব থাকে না? মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভড, বলতো এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হতে গেলে একটা দ্যাট বসবে, দ্যাট বিজ বিকাম এনরেস্ট। তাহলে আনসার ইজ কি? বি। তাহলে 139 নাম্বার প্রবলেমে
হ্যাঁ, পার্ট এ তে হবে মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভড দ্যাট বিজ বিকাম এনরেজড, বি নাম্বার হবে কারেক্ট, এট দ্য অ্যাপ্রোচ অফ থান্ডার স্টর্ম। তারপরে পার্ট বি তে যাও, পিন পয়েন্ট এরর। তাহলে মোস্ট মডার্ন অবজারভেটরিজ কন্টেইন টেলিস্কোপস দ্যাট সায়েন্টিস্ট ইউজিং না ইউজ অথবা আর ইউজিং, অথবা আর ইউজিং হতে গেলে একটা ভার্ব লাগবে না, অথবা ইউজ। তাহলে কোথায় ভুল আছে? সিতে। এবার লাস্ট ওয়ান দেখো, এখানে 140 নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে নাউনের অতিরিক্ত, বলতো দ্যাট উই ভিউ দ্য ওয়ার্ল্ড, দ্যাট যোগ সাবজেক্ট, গুড, বি নাম্বার। সবাই ক্লিয়ার? তাহলে বলতো এই যে দ্যাট উই ভিউ দ্য ওয়ার্ল্ড, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ না? আর এটা দেখি কে বলতে পারে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে যদি ফ্রেজ করতা তাহলে কি হতো? দ্যাটটা বাদ থাকতো, ভিউইং হতো, তাই না? ভিউইং দ্য ওয়ার্ল্ড। এখানে ভিউইং হতো না, এটা উই আবার আওয়ার হয়ে যেত। উই কি সাবজেক্টিভ অবস্থায় থাকবে না পসেসিভ হয়ে যেত? আচ্ছা, দ্য ওয়ে আওয়ার ভিউইং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো বি নাম্বারটা, পার্ট বি। অফ অল দ্য রেফারেন্স ম্যাটেরিয়ালস দ্য এনসাইক্লোপিডিয়া ইজ দ্য ওয়ান দ্যাট মোস্ট পিপল ইউজিং না ইউজ অথবা আর ইউজিং। কিন্তু ইউজিং এ ভুল আছে, শুধু ইউজিং এ ভুল আছে। তাহলে মোটামুটি আমাদের ব্যালেন্সের এতদিনের কম্পিটিশনটা আসলো, ঠিক আছে? তাহলে ব্যালেন্স শেষ করে আমরা একটু রিভিশন করব, ঠিক আছে? এইটাই। তাহলে দেখো তো আর কি কিছু বাদ থাকলো কিনা। যেমন 9 নম্বর লেকচারে তোমাদের মুখস্থ যেটা আছে সেটা করে নিবা। এবং আজকে তো 9 নম্বরের ভোকাবুলারি হয়ে গেল, পরীক্ষা তো নিয়ে নিলাম। তাহলে কিউমিনিটি রিভিউ এক্সারসাইজ দরকার নেই, এগুলো কিউমিনিটি রিভিউ দরকার হবে না। মডেল টেস্ট 3টা 390 পৃষ্ঠায়। এটা মানে তোমাদেরকে পড়া দিলাম না, আমি যেহেতু পড়াইনি, আমি আগামী দিন সলভ করে দেবো। তোমরা শুধু নিজের দায়িত্বে মুখস্থ গুলো করবে। ও স্পেলিং গুলো তোমরা বের করো। হলো সবার কাছে অ্যানালজি শিটটা আছে, অ্যানালজি শিটটা না থাকলে পারে তোমরা লিখে নাও 28 পৃষ্ঠায়। 28 পৃষ্ঠায় স্পেলিং আছে, ওই স্পেলিং ইচ্ছা করলে উত্তরগুলো দেই নেই। প্রথম 30টা তোমাদের 30টা না, তোমাদেরকে মাত্র 20টা দিলাম স্পেলিং এ। ওইগুলো ইচ্ছা করে আমি উত্তরগুলো দেইনি, খালি এবিসিডি অপশন দিয়ে তোমাদের নিজেদেরকে সলভ করতে বলছি যে দেখো এটার মধ্যে কোনটা সঠিক। আমি তো পরের দিন সলভ করবো, আগে তোমরা নিজেরা চেষ্টা করো। তাহলে কি বুঝলা বলো? আগামী দিন তোমাদের এক্সাম হবে 50 মার্কের। হ্যাঁ, ব্যালেন্সের মডেল টেস্ট 1-2 পড়ানো হয়েছে, আর 3 নাম্বার আজকে ছিল। তার 3 নাম্বার আজকে দেবো না, ওই 1-2 এর ভেতর থেকে প্রশ্ন করবো। 3 নাম্বারটা আগামী দিন করাই দেবো, বুঝে নাই? ভোকাবুলারি থাকছে। ভোকাবুলারি তো আজকে হয়েই গেল, ধরো 9 পর্যন্ত। লেকচার 9 পর্যন্ত ভোকাবুলারি যে 23 নাম্বারটা আজকে নিয়েই দিলাম। তার মানে তোমাদের শুধুমাত্র লেকচার 7, 8, 9, তাই না? ডের সাথে সাথে নাই, 7, 8, 9 লেকচারের উপর পরীক্ষা হবে আগামী 50 মার্কের। আর আগামী দিন 50 মার্কের পরীক্ষা হবে। তারপর ওই দিনই আমি তোমাদেরকে যে ব্যালেন্সের 3 নাম্বারটা যেটুকু বাদ আছে সেটুকু সলভ করে দেবো। তারপরের দিন আবার ক্লাস আছে বৃহস্পতিবার, তারপর আবার শুক্রবারে ইনশাআল্লাহ পরীক্ষা রিটেন। এইটা শুক্রবারে এইটা পরীক্ষা, ঠিক আছে? থ্যাংক ইউ।